আজ আমরা দ্বাদশ শ্রেণীর সাহিত্য সংস্কৃতির ইতিহাস বই থেকে বাংলা গানের ধারা প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি আলোচনা করব। আমরা পরপর কয়েকটি পর্যায়ে এই অধ্যায়টি আলোচনা করব। বাংলা গানের ধারা মানে হচ্ছে বাংলা গানের ইতিহাস। প্রথম থেকে একেবারে আদি কাল থেকে বাংলা গানের যখন সূচনা হলো সেই থেকে এখন বর্তমান প্রজন্মের যে সকল গান প্রচলিত, যে শাখাগুলি প্রচলিত, এই পর্যায় পর্যন্ত বিভিন্ন শাখা, তাদের বৈশিষ্ট্য, তাদের বিশিষ্ট যারা গীতিকার, সুরকার, এদের সম্পর্কে আলোচনাই হচ্ছে এই অধ্যায়টির মূল বিষয়। আমরা যদি দেখি যে সঙ্গীত হচ্ছে মানুষের আদিমতম শিল্প। যখন অন্য কোনো উপায়ে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি, তখনও সুরই ছিল তার প্রকাশের একমাত্র হাতিয়ার। তাই যে কোনো জাতির সংস্কৃতি ও ইতিহাসের সাথে সেই জাতির সঙ্গীতের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন নিশ্চয়ই চর্যাপদ, কিন্তু বাঙালির আদি গানের ইতিহাস নিহিত রয়েছে তার লোকসঙ্গীতের সমৃদ্ধ পরিসরে। তবে আপাতত আমরা কালানুক্রম মেনেই চর্যা থেকেই আলোচনা শুরু করব। চর্যাপদ সম্পর্কে তোমরা একাদশ শ্রেণীতে পড়েছ। আমাদের বাংলা গানের ধারাতেও আদিমতম বাংলা সঙ্গীতের ধারা হিসেবে চর্যাপদ থেকেই আমরা আলোচনা শুরু করব। চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে চর্যা গানের মোট পদের সংখ্যা 51টি। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই পদগুলি রচিত। রচয়িতা 23 জন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। চর্যার প্রতিটি পদের শীর্ষে রাগের নাম থাকায় এগুলি যে গান তা নিয়ে কোনো সংশয় নেই। চর্যার যুগে সঙ্গীতের 6টি অঙ্গ ছিল: স্বর, বিরুদ, পদ, তেনক, পাট, তাল। এগুলি যে সঙ্গীতের বিষয় বা সঙ্গীতের বৈশিষ্ট্য সূচক তা আমরা অনুমান করতেই পারি। চর্যাগীতিতে বিভিন্ন রাগ ব্যবহৃত হয়েছে, যেমন পটমঞ্জরি, মালসী, শবরী, বঙ্গাল, কাহ্নগুর্জরী প্রভৃতি। কিন্তু এইসব রাগগুলি বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত। আবার আমরা দেখি রামক্রী বলে একটি রাগ, যা গীত গোবিন্দে রামকিরি, শ্রীকৃষ্ণ কীর্তনে রামগিরি এই নামে পরিচিত, এবং বর্তমানে এই রাগটি রামকেলি রাগ নামে যথেষ্ট প্রচলিত। চর্যাপদে যে মল্লারি রাগের উল্লেখ আছে সেই রাগ আজকের মল্লার। কামদ বা ভৈরবী রাগ তো সম নামেই এখনও প্রচলিত। সেই অর্থে কোনো তালের নাম চর্যায় পাওয়া যায় না। বাদ্যযন্ত্র হিসেবে পটহ বা ঢোল, মাদল, করন্ত, কষাল, ডমরু, বীণা, একতারা প্রভৃতির ব্যবহার ছিল তা আমরা জানতে পারি। চর্যার পর আমরা আলোচনা করব আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তনকে নিয়ে। এটি মূলত নাট গীতিমূলক একটি রচনা। নাটকের আঙ্গিক আর গীতিময়তা একাকার হয়ে আছে। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রতিটি পদেই রাগ ও তালের স্পষ্ট নির্দেশ পাওয়া যায়। মোট পদের সংখ্যা 418টি। মোট 32টি রাগরাগিণীর ব্যবহার আমরা এই কাব্যের ক্ষেত্রে দেখি। তার মধ্যে কিছু নাম চেনা আর কিছু নাম অপরিচয়ের আড়ালে হারিয়ে গেছে, যেমন আহের, ককু, কহু, কহুগুর্জরী, কেদার, কোড়া দেশাগ, দেশবরাড়ি, ভৈরবী, মল্লার প্রভৃতি। এই কাব্যের 3টি চরিত্র: কৃষ্ণ, রাধা এবং বড়াই। এই 3টি চরিত্রের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কাব্যটি এগিয়েছে। বিভিন্ন পদের শীর্ষভাগে সংস্কৃতে অভিনয়ের নির্দেশ আছে। পরবর্তীকালে আমরা রামায়ণ, মহাভারত, ভাগবতের মতো অনুবাদ সাহিত্য বা মঙ্গল কাব্যগুলি যে সুরে
গাওয়া হতো সেটি নিয়ে আলোচনা করব। সেটি হলো পাঁচালী বা পাঁচালী সুর বা পাঁচালী গান, আমরা যাই বলি না কেন। পাঁচালী গান মূলত বাংলার লোকগানেরই একটি বিশিষ্ট সুর। লৌকিক সুর বলেই কোনো প্রাচীন সংস্কৃত গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায় না। গোরক্ষ বিজয় বা ময়নামতি গোপীচন্দ্রের গান, বৌদ্ধ দেবতা ত্রিনাথের পাঁচালী, শনির পাঁচালী, সত্যনারায়ণের পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী, এই সব গ্রন্থগুলি কিন্তু পাঁচালী ছন্দে অর্থাৎ পয়ার বা মহাপয়ারে বা ত্রিপদী বা লাচারি ছন্দে গাওয়া হতো। এই পাঁচালী গান সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে কবিরা নিজেদের গ্রন্থের নাম কিন্তু এই পাঁচালী এই নামে রেখেছেন। যেমন আমরা কৃত্তিবাসের রামায়ণের নাম পাই শ্রীরাম পাঁচালী, আবার পরমেশ্বর দাসের কাব্যের নাম ছিল পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। আবার এই মঙ্গল কাব্যগুলি আলাদা করে মঙ্গল গীতি নামেও পরিচিত ছিল, যদিও মঙ্গল কাব্যগুলিও কিন্তু এই পাঁচালী সুরেই গাওয়া হতো। আমরা এবার আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে বা মঙ্গল গীতি নিয়ে। মঙ্গল কাব্যগুলি দেবদেবীর মাহাত্ম্যসূচক ও শ্রোতা মঙ্গল হবে এ কারণে লিখিত। গীত কৌশিকী বা বোট্টা রাগে বিলম্বিত লয়ে মঙ্গল নামক ছন্দে এই গীতি গাওয়া হতো। এই সব রাগগুলি এখন আর ব্যবহৃত হয় না। লাচারি নামক লৌকিক ছন্দে মঙ্গল কাব্যগুলি গাওয়া হয়। এই কাব্য 16টি পালায় বিভক্ত। 8 দিন ধরে অহোরাত্র এগুলি গাওয়া হতো। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শীতলা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, কালিকা মঙ্গল ইত্যাদি বিভিন্ন মঙ্গল কাব্য বা মঙ্গল গীতির উদাহরণ। বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে আরেকটি বাংলার বিশিষ্ট সঙ্গীত ধারা গড়ে উঠেছিল, যাকে আমরা বলি কীর্তন গান। এই কীর্তন গান কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আমাদের ভালো করে এটা আলোচনা করতে হবে। ঈশ্বরের নাম, লীলা, গুণাবলী উচ্চস্বরে ঘোষণাকে বলা হয় কীর্তন। মারাঠি ভক্তকবি তুকারামের অভঙ্গগুলিকেও কীর্তন বলা হয় বটে, কিন্তু বাংলায় কীর্তন একটি স্বতন্ত্র সঙ্গীত ধারা। উত্তর ভারতীয় ভজনের সঙ্গে এর কোনো মিল নেই। নৃত্য, গীত, বাদ্য ও ভাবের গভীরতা কীর্তন গানগুলিকে আলাদা মাত্রা এনে দেয়। কথিত আছে স্বয়ং শ্রী চৈতন্যদেব কীর্তন গানকে দুভাগে ভাগ করেছিলেন। এক হচ্ছে নাম কীর্তন বা সংকীর্তন এবং লীলা কীর্তন বা রসকীর্তন। কোথাও প্রহরব্যাপী, কোথাও অষ্টপ্রহরব্যাপী, এমনকি 24 প্রহরব্যাপী কীর্তনও হয়। কীর্তনের 5টি অঙ্গ: কথা, দোহা, আখর ও তুক ও ছুট। এছাড়াও ঝুমুর নামে ষষ্ঠ একটি অঙ্গের কথাও জানা যায়। প্রত্যেকটি পালা শুরুর আগে সেই রসপর্যায় অনুসারে একটি গৌরাঙ্গ বিষয়ক পদ গেয়ে নেওয়াই প্রচলিত প্রথা। একে গৌরচন্দ্রিকা বলে। খোল ও করতালের যোগে গীত হয় বলে কীর্তনকে সংকীর্তনও বলে। কয়েকজন প্রসিদ্ধ কীর্তনিয়ার নাম হল কীর্তন সম্রাট নন্দকিশোর দাস, রাধারমণ কর্মকার, গোপাল বাবাজি, গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই বৈষ্ণব পদাবলীকে অনুসরণ করেই শাক্ত ভক্ত কবিরা, যারা শক্তির উপাসক ছিলেন, তারা সঙ্গীতের একটি বিশিষ্ট ধারার প্রবর্তন করলেন, যাকে আমরা বলি শাক্ত গান বা শাক্ত সঙ্গীত। শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি হলেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন। আনুমানিক 1720 খ্রিস্টাব্দে 24 পরগনার হালি শহরে তাঁর জন্ম। তাঁর গানে রাগ, সঙ্গীত ও দেশি সুর দুয়েরই প্রভাব রয়েছে। তাঁর রচিত বিদ্যাসুন্দর, কালিকা মঙ্গল, কালী কীর্তন ও কৃষ্ণ কীর্তনেরও খোঁজ পাওয়া যায়। তাঁর সৃষ্ট গায়কী আজও রামপ্রসাদী সুর নামে খ্যাত। শাক্তধারার অপর একজন শক্তিশালী জনপ্রিয় গীতিকার হলেন কমলাকান্ত ভট্টাচার্য। আনুমানিক 1772 থেকে 1821 খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব। তার গানে টপ্পা রীতির প্রভাব দেখা যায়। অন্য পদকর্তাদের মধ্যে দাশরথী রায়, মহারাজ শিবচন্দ্র, দেওয়ান রঘুনাথ রায়, আশুতোষ দেব অন্যতম।
এবার আমরা সঙ্গীতের ধারার একটি বিশিষ্ট রীতি সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে কবি গান। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অষ্টাদশ শতকে স্বভাব কবিদের জীবিকা অর্জনের উপায় হিসেবে কবি গান জন্ম নিল। কবি গান যাত্রা গানের মতোই উক্তি প্রত্যুক্তিমূলক। কবি গানের পর্যায়গুলি হল গুরুদেবের গীত, সখী সংবাদ, বিরহ, খেউ। এছাড়াও বিভিন্ন মত অনুযায়ী আরও অনেক পর্যায়ের নাম আমরা পাই, যেমন মালসী, গোষ্ঠ, লহর, খেউর, প্রভাতী ইত্যাদি। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই কবিগানই বাংলার জাতীয় সাহিত্য। এই শতবর্ষব্যাপী কবিগানের স্বর্ণযুগের উল্লেখযোগ্য কবিয়ালরা হলেন ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, রাম বসু, ঈশ্বর গুপ্ত, সাতু রায় প্রমুখ। এই কবিগানকে অনুসরণ করে আরেকটি বিশিষ্ট সঙ্গীত রীতির উল্লেখ আমরা পাই, সেটি হচ্ছে আখড়াই এবং হাফ আখড়াই। অষ্টাদশ শতকের বাংলা গানের ধারার একটি অন্যতম শাখা ছিল আখড়াই তথা হাফ আখড়াই। আনুমানিক সেন রাজাদের আমলে নৃত্যগীত সহযোগে যে শাস্ত্রীয় গীতির প্রচলন ছিল তারই একটি শাখার নাম আখড়াই। গায়ক, বাদক ও নর্তকদের যৌথ সম্প্রদায়কে আখড়া বলা হতো। চুঁচুড়া হয়ে আখড়াই গান কলকাতায় প্রথম প্রবেশ করে। কবি ঈশ্বর গুপ্তের মতে শান্তিপুরের খেউ আর প্রভাতী গানের সমন্বয়ে আখড়াই গানের উৎপত্তি। নিধুবাবুর প্রভাবে টপ্পার গায়ন রীতি এবং তানপুরা, বেহালা, সেতার, বীণা, বাঁশি, জলতরঙ্গ, ঢোল প্রভৃতি বাদ্যযন্ত্রের সমাহারে বিভিন্ন রাগরাগিণীতে বাজানো সাজের বাজনা বা অর্কেস্ট্রা এই গানে প্রথম স্থান করে নিল। আখড়াই গানে উক্তি প্রত্যুক্তি ছিল না। নিধুবাবুর শিষ্য গায়ক মোহনচাঁদ বসু কবিগানের আদর্শে চাপান উত্তরের মতো উত্তর প্রত্যুত্তরের প্রবর্তন করে হাফ আখড়াই গানের জন্ম দেন। হাফ আখড়াই গানের পর্যায়গুলি হল ভবানী, সারদা বিষয়ক, সখী সংবাদ, খেউর ইত্যাদি। হাফ আখড়াই গানের তুকবিন্যাস কবিগানের মতোই, তবে পরবর্তীকালে এই গানের ধারাটি স্তিমিত হয়ে পড়ে। এরপর আমরা আলোচনা করব যাত্রা গান বা গানের ধারায় যাত্রা গানের গুরুত্ব। বাংলাদেশে যাত্রা গানের উদ্ভব ষোড়শ শতাব্দীতে। যাত্রা শব্দের অর্থ নির্বিঘ্নে দীর্ঘ পথ অতিক্রম করা। আবার শোভাযাত্রা বা মিছিল যাত্রাও বলা হতো। কিন্তু বর্তমানে যাত্রা শব্দটির অর্থ দাঁড়িয়েছে উৎসব অনুষ্ঠানে গীত, নৃত্য, সংলাপ সহযোগে অভিনয়। একে বলা হয় পালাগান বা যাত্রা গান। বিভিন্ন উৎসবে, পূজা পার্বণের দিনে গ্রামে অথবা নগরে একদল নৃত্যগীতে পারদর্শী লোক জনসাধারণকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে রঙিন পোশাক পরিচ্ছদ পরে বহু বিচিত্র সমারোহে ও অঙ্গভঙ্গি করে পথে পথে ঘুরত। তাদের প্রদক্ষিণ থেকেই যাত্রা শব্দটি এসেছে বলে মনে হয়। পরবর্তীকালে এলো মঞ্চ বা আসর। বিশেষ এক মণ্ডপে সমবেত হয়ে দেব মাহাত্ম্যমূলক নৃত্যগীত ও নাট্য পরিবেশন করাই ছিল যাত্রাপালা। চণ্ডী যাত্রা, কৃষ্ণযাত্রা, ভাসান যাত্রা প্রভৃতি এই প্রথম যুগের কয়েকটি উল্লেখযোগ্য পালা গানের নিদর্শন। আধুনিককালে যাত্রার বিষয় আর শুধু দেব মাহাত্ম্যেই সীমাবদ্ধ থাকেনি। এরপর আমরা বাংলা গানের ধারার একটা বিশিষ্ট রীতি সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে টপ্পা। উত্তর ভারতীয় হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের একটি শাখা হলো টপ্পা। টপ্পা শব্দটির আক্ষরিক অর্থ হলো লম্ফ বা লাফ। এর গীতি ও তান উল্লম্ফনযুক্ত হওয়াতে এরূপ নামকরণ হয়েছে বলে মনে হয়। টপ্পার দুটি স্তবক, তুক, স্থায়ী ও অন্তরা। এটি মূলত করুণ রসাত্মক প্রণয় সঙ্গীত। আর টপ্পা গানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন রামনিধি গুপ্ত, যাকে বলা হয় নিধুবাবু। রামনিধি গুপ্ত বা নিধুবাবু ভারতীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন। মনে করা হয় পাঞ্জাবের লোকগান ডপ্পা বা ডপে থেকে টপ্পার সৃষ্টি হয়েছে। ক্ষেত্রমোহন সেনের মতে ঠুংরি, গজল, সোহেলা, হরি প্রভৃতি সবই টপ্পা শ্রেণীভুক্ত। এটি মূলত মেয়েদের গান।
এর বিষয় নরনারীর প্রেম এবং নারী হৃদয়ের আকুতি। স্থায়ী এবং অন্তরায় টপ্পা নিবদ্ধ। হিন্দুস্তানি টপ্পা দ্রুত লয়ে গঠিত, জমজমা বা বিশিষ্ট প্রকারের স্বরের যোজনা এবং গিটকিরি বা বিশেষ একটি স্বরকে অলঙ্কৃত করে শৈলীসহ টপ্পা হিন্দুস্তানি টপ্পায় আদ্যন্ত সুরের উল্লম্ফন লক্ষ্য করা যায়। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় তাঁর গীত সূত্রসার এই গ্রন্থে লিখেছেন যে টপ্পা শব্দটির আদি অর্থ লাভ, সেখান থেকে রূঢ়ার্থে বোঝায় সংক্ষেপ। ধ্রুপদ খেয়াল থেকে যে গান সংক্ষেপতর তারই নাম হচ্ছে টপ্পা। নিধুবাবু প্রবর্তিত বাংলা টপ্পায় আমরা দ্রুত তানের আধিক্য, জমজমার আতিশয্য, সুরের উল্লম্ফন এগুলো সব বর্জিত ছিল। তার গানে ছিল অন্তরের গভীর আবেগ ও মাধুর্যপূর্ণ কাব্যসঙ্গীতের সমাহার। ঈষৎ বিলম্বিত লয়ে দোলন সহযোগে তানের প্রয়োগে পৃথক একটি ভাব ও আবেগ তৈরি হয়। এটিই হচ্ছে নিধুবাবুর কৃতিত্ব বিশিষ্টতা। মানে উনি উত্তর ভারতীয় যে একটি সঙ্গীত রীতিকে বাংলার মতো করে বাংলার আবেগ ঘন রূপ দিয়ে সেই রীতিকে জনপ্রিয় করে তোলেন। কলুইচন্দ্র সেনের সহযোগিতায় আখড়াই গানের সংস্কারও নিধুবাবুর আরেকটি বড় কীর্তি। অশ্লীলতা পরিহার করে শুদ্ধ বাণীরূপ নির্মাণ, প্রভাতীয় খেউরের সঙ্গে ভবানী বিষয়ক অংশ সহযোগে আখড়াই গান তাঁর হাতে একটি বিশিষ্ট রূপ পেল। তার যাবতীয় রচনা 3টি সংস্করণে গীতরত্ন নামে গীতি সংকলনে প্রকাশিত হয়। সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা 553টি, এর মধ্যে 529টি টপ্পা, 24টি আখড়াই সঙ্গীত। নিধুবাবুর গান বাংলা সঙ্গীতের ধারায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। এমনকি রবীন্দ্রনাথের একাধিক গানেও তার ছায়া কিন্তু আমরা দেখতে পাই। নিধুবাবুর পর কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা, নিধুবাবুর থেকে বয়সে যিনি কিছুটা ছোট, তাহলেও তিনি বাংলাদেশে টপ্পা শৈলীর প্রচলনে সমানভাবে প্রভাবশালী এক ব্যক্তিত্ব এবং কালানুক্রমিক বিচারে এই কালী মির্জাইকেই আমরা আধুনিক টপ্পার পথিকৃতের মর্যাদা দিতে পারি। তবে নিধুবাবুও তার প্রবর্তিত টপ্পা গানের মধ্যে স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন। উভয়ই গুরু পরম্পরার ভিন্নতার কারণে এমনটা এই স্বাতন্ত্র্য আমরা লক্ষ্য করতে পারি। নিধুবাবুর শিক্ষা বিহারের ছাপড়াতে, কালিদাসের শিক্ষা বারাণসী, লখনৌ, দিল্লি, মূলত শরিমিয়ার ঘরানায়। প্রবাস ফেরত কালিদাস গুপ্তিপাড়া এবং বর্ধমানে একটি দীর্ঘ ও অবিচ্ছিন্ন শিষ্য পরম্পরা তৈরি করেন। এই পরম্পরায় অম্বিকাচরণ, উমানাথ ভট্টাচার্য, নগেন্দ্রনাথ ভট্টাচার্য, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, নগেন্দ্রনাথ দত্ত প্রমুখ খাঁটি হিন্দুস্তানি টপ্পার মেজাজসহ কালী মির্জার ধারাটিও কিন্তু প্রচলিত ছিল। তাহলে এই যে ঊনবিংশ শতাব্দীতে যে শহর কলকাতায় টপ্পা একটা বিশিষ্ট গায়ন রীতির প্রভাব বিস্তার করেছিল বা একটা নতুন রীতি সৃষ্টি করেছিল আমরা বলতে পারি। এই ঊনবিংশ শতকেই কলকাতাইয়া বাবু সংস্কৃতির আরেকটি বিশিষ্ট ধারার প্রকাশ ঘটেছিল পক্ষী দলের গানে। কথিত আছে রাজা নবকৃষ্ণ দেবের পারিষদ শিবচন্দ্র ঠাকুর পক্ষী দলের প্রতিষ্ঠাতা। ঈশ্বরগুপ্ত, কবি ঈশ্বরগুপ্তের মতে শোভাবাজার বটতলা নিবাসী রামচন্দ্র মিত্রের আটচালায় বাবু রামনারায়ণ মিশ্র এই দলের প্রতিষ্ঠা করেন। তাহলে দুটি মত আমরা দেখতে পেলাম। এই দলের সবচেয়ে বিখ্যাত সদস্য ছিলেন গৌর হরিদাস মহাপাত্র, যিনি রূপচাঁদ পক্ষী নামে পরিচিত। নিধুবাবু নিজেও নাকি এই দলের সঙ্গে ঘনিষ্ঠ সংস্রব রাখতেন। রূপচাঁদ আগমনী, বিজয়া, বাউল, দেহতত্ত্ব ইত্যাদি নানা বিষয় নিয়ে গান বেঁধেছিলেন। নিধুবাবুর প্রভাবে তিনি বহু টপ্পা গানও রচনা করেছিলেন। পক্ষীর জাতিমালা নামে একটি শখের পাঁচালী দল গড়ে তিনি খ্যাতির শীর্ষে ওঠেন। সেই সময়কার যে উত্তাল সামাজিক আন্দোলনগুলি তার গানের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, বিধবা বিবাহ, কন্যাদায়, রেলগাড়ি প্রভৃতি বিষয়ে সামাজিক সমস্যা সাংবাদিক বিবৃতিধর্মিতা তার কানে উঠে এসেছে। মূলত হাস্যরসাত্মক গানেও কিন্তু তার জুড়ি মেলা ভার ছিল।
এই পক্ষী দলের গানের একটা বিশিষ্ট রূপ আমরা দেখতে পাই। সেই সময়ে যারা বিত্তবান শহুরে বাবুরা রয়েছিলেন তারা কিন্তু এই পক্ষী দলের পৃষ্ঠপোষকতা করতেন, তারা কিন্তু এই গানের আসর বসাতেন এবং তাদের মনোরঞ্জনের জন্যই কিন্তু মূলত এই গান এই দলে যারা সদস্য ছিলেন তারা গানগুলি বাঁধতেন। তাহলে আমরা একদম প্রথম থেকে মানে চর্যা থেকে শুরু করে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে কীর্তন, শাক্তগান, মঙ্গলগীতি এগুলি পর্যায়ে পেরিয়ে ঊনবিংশ শতাব্দীতে প্রবেশ করেছি, যেখানে আখড়াই, হাফ আখড়াই, টপ্পা এবং সব শেষে আমরা আলোচনা করলাম পক্ষী দলের গান। এই প্রথম পর্যায়ে আমরা আজ এতদূরই আলোচনা করলাম। এই যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটি বিষয় থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসে। তবে এর মধ্যে কীর্তন গান, শাক্ত গান, টপ্পা খুব গুরুত্বপূর্ণ, যাত্রা গান খুব গুরুত্বপূর্ণ, পক্ষী দলের গানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়গুলো। তাই তোমরা যখন উত্তর তৈরি করবে তখন এই 5 নম্বরের মতো উত্তর তৈরি করবে, খুব দীর্ঘ উত্তর কিন্তু তৈরি করবে না। তোমাদের এই গানের ধারা থেকে কিন্তু একটা প্রথম পর্যায়ে আমরা এইটুকুনি আলোচনা করলাম যে একটা কোয়েশ্চেন তোমাদের আসে, সেইগুলো থেকেই এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এইগুলো থেকেই তোমাদেরকে এই উত্তর তৈরি করতে হবে। এর পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী অংশের বিষয়টি নিয়ে আলোচনা